যখন ভাগ হলো তখন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ, বল্লভভাই প্যাটেল, তারা মিলে হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে দুটি পত্রিকা বাতিল করলো। আমি এটি শেষ করছি, আমি এক লাইনে শেষ করছি। একটা হচ্ছে অর্গানাইজার আর একটা হচ্ছে ক্রস রোড, দুটি, একটা হচ্ছে এখন আরএসএস এর যে পত্রিকা আর একটা হচ্ছে কমিউনিস্ট পার্টির পত্রিকা। যেই পত্রিকা দুটোকে করলো উচ্চ আদালতে গেল, উচ্চ আদালত বলে দিল এদেরকে প্রকাশ নিষিদ্ধ করার কোনো ক্ষমতা কিন্তু সরকারের নাই। তখন পার্লামেন্টে তারা আইন পাশ করে দ্বিতীয় সংশোধনী আনলো, তারা এই মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই থাকবে, কিন্তু সংবিধানের মূল জায়গায় আঘাত করে এমন কোন সংবাদ পরিবেশন করা যাবে না। ওকে, সংবিধানের মূল জায়গায় আঘাত করে এমন কিছু সংবাদ করা যাবে না। সুভাষ, আমি এবার আসবো আপনার কাছে। আমি বেশের রুমিন ফারহানা আপনার কাছে একটু আসতে চাই। বেশের রুমিন ফারহানা, আপনি জানেন যে দৈনিক পত্রপত্রিকাগুলি এক ধরনের রিপোর্ট করছে, সেটা হচ্ছে ঐক্যফ্রন্টকেই কার্যকর দেখতে চান খালেদা জিয়া। এটা এক ধরনের বিশ্লেষণী কথা, মানে ঠিক ডাইরেক্ট কোট না। এখন ঐক্যফ্রন্টকে কার্যকর করা সম্পর্কে আমরা একটু আমাদের দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম, আপনারা আসবেন বলে, যে আমরা বলেছিলাম যে দেশের রাজনীতিতে বিএনপি সমর্থিত ঐক্যফ্রন্ট কার্যকর ভূমিকা রাখতে পারবে কিনা। তাতে হ্যাঁ মনে করছেন 19% দর্শক, না মনে করছেন 81% দর্শক। আমি বেশের রুমিন ফারহানা আপনার কাছে একটা আসতে চাই যে বিএনপি সমর্থিত ঐক্যফ্রন্ট দেশে কার্যকর ভূমিকা রাখতে পারবে কিনা, সেটা কিন্তু বেশিরভাগ দর্শক মনে করেছেন যে না, পারবে না। আমাদের দর্শকরা কিন্তু আসলে মানে আমি মনে করি যে তারা নিরপেক্ষভাবে মতামত দিয়েছেন বা দিতে পেরেছে, 4000-এর মতো মানুষ ভোট দিয়েছেন। আমি প্রশ্ন করতে চাই যে এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডক্টর জাফরুল্লাহ বা মুজাহিদুল ইসলাম সেলিম কোথায় করোনা পরীক্ষা করবেন বা কোথায় গিয়ে থাকবেন সেটি পর্যন্ত নিজে দেখে দেন। বিএনপির সেখানে রাজনীতিতে আসতে হলে তো ডিফারেন্ট কোনো কিছু নিয়ে আসতে হবে, জনগণকে আস্থায় নিতে হবে, সেটি আসলে অনেকখানি পেরেছে কিনা। মানে আওয়ামী লীগ ব্যর্থ, আওয়ামী লীগ খারাপ, কিন্তু বিএনপি কোন দিক দিয়ে ভালো সেইটা আমরা যদি একটু বুঝতে পারতাম, বা বিএনপির মধ্যে ভালোর কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি কিনা। আমি আশা করব অবাধ তথ্য প্রবাহের মতন যেভাবে অবাধে আমার ভাই সুভাষ সিংহ রায় কথা বলে গেলেন, আমাকেও আপনি সেই সুযোগটি দেবেন। সেরকম অবাধে আপনাকেও দেয়া যেতে পারে, রাইট? আপনি যদি একটু কথা বলছিলাম আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আমরা কথা বলছিলাম, গণমাধ্যমে কথা বলবার এবং লিখবার স্বাধীনতা নিয়ে আমরা কথা বলছিলাম, সাংবাদিকরা বাংলাদেশে আসলে কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছেন সেটা নিয়ে। আমি ছোট্ট একটা পরিসংখ্যান দিই, আপনি তো নিশ্চয়ই আর্টিকেল 19 এর কথা আমরা সবাই জানি। আর্টিকেল 19 এর রিপোর্ট বলছে যে 2018 সালে 71 জনের বিরুদ্ধে মামলা হয়েছে শুধুমাত্র এই সরকারের বিরুদ্ধে লিখবার জন্য কিংবা এমন কিছু তথ্য প্রকাশ করবার জন্য যেটা সরকারের মনোপুত হয়নি। 2019 সালে হয়েছে 63টি এবং 2020 সালের এপ্রিল, 2020 তো মাত্র শুরু হলো এবং করোনা দিয়েই শুরু হলো, এর মধ্যে অলরেডি 45টি মামলা হয়ে গেছে। আপনি নিজে অসংখ্য সাংবাদিকের নাম বলেছেন, আজকে সৌরভ ভাইয়ের কলামটা আমারও পড়বার সুযোগ হয়েছে। মফস্বলের সাংবাদিকরা যে কি অবস্থায় কাজ করছেন, কি চাপের মুখে কাজ করছেন, একদিকে রাজনৈতিক দলের চাপ, একদিকে রাজনীতিবিদদের চাপ, আরেকদিকে সরকার দলের চাপ, আরেকদিকে প্রশাসনের চাপ, পুলিশের চাপ, মানে একটা চাপ রক্ষা করতে গেলে আরেকটা চাপ, দুধারী তলোয়ারের মধ্যে দিয়ে তাদের কাজ করতে হচ্ছে এবং তার মধ্যে থেকে যেটুকু রিপোর্ট তারা সংগ্রহ করতে পারেন সেটার জন্য তাদেরকে মামলা খেতে হচ্ছে। আপনি ঠিক মিজান বলে যেই সাংবাদিকের নামটি উচ্চারণ করছিলেন তার নামটিকে ঘিরে আজকের এই আর্টিকেল উনি লিখেছেন, সেখানে তাকে গত 7 বছরে 7টি মামলা, অর্থাৎ প্রতি বছর একটি করে মামলা খেতে হয়েছে এবং লাস্টে তার বিরুদ্ধে 6টা মামলাতে তিনি খালাস পেয়েছেন। লাস্টের যে মামলাটি তার বিরুদ্ধে হয়েছে সেটা 302 ধারা, মানে হত্যা মামলা। তো সুতরাং যেভাবে সম্ভব সাংবাদিকদের কণ্ঠ রোধ করবার চেষ্টা হচ্ছে, শুধু সাংবাদিক না, খালেদ মহিউদ্দিন, আপনি শুনলে অবাক হবেন বা আপনি ইতিমধ্যে নিশ্চয়ই জানেন যে বিএসএমএমইউ তে প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে ডাক্তার এবং নার্সরা যেন সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলেন। আমি শুধু দুটো বিষয় আপনার কাছে একটু জানতে চাই, যে পৃথিবীতে এমন কোন দেশ কি আছে যেখানে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হয় না? 2, পৃথিবীতে এমন কোন দেশ কি আছে যেখানে ডাক্তার নার্সরা সাংবাদিকদের সাথে কথা বলে ডেডিকেটেড পারসন ছাড়া? দেখুন, আমি আপনাকে একটা কথা খুব স্পষ্ট বলতে চাই, পৃথিবীতে এমন কোন দোষ কি আছে যেখানে কার্টুন ছাপানোর জন্য কার্টুনিস্টের বিরুদ্ধে মামলা হয়? পৃথিবীতে এমন কোন দেশ কি আছে, এমন কোন দেশ, আমি একটু শেষ করি, এমন কোন দেশ কি আছে যেখানে সরকারের এবং এমন একটি ভেগ আইন তৈরি করা হয় যে আইনের মধ্যে যে কোনো বিষয়কে ঢুকিয়ে আপনি মামলা করতে পারেন? এমন আইন তৈরি করা হয় যেখানে
একেবারে বেশিরভাগ ধারায় অজামিনযোগ্য হয়, 43টি ধারায় দেখা যায় অজামিনযোগ্য, এবং যেখানে সাজার মেয়াদ 14 বছর থেকে শুরু করে আরো বেশি উপরে হয়। অর্থাৎ এত কঠিন আইন মত প্রকাশের বিরুদ্ধে, আপনারাই তো এই আইনের বিরুদ্ধে লিখেছেন, আপনারাই আইনের বিরুদ্ধে বলছেন। এখন যখন আপনারা যদি এই আইনের পক্ষে বলা শুরু করেন, তখন তো আর আসলে আমাদের আমি আইনের পক্ষে বলছি না বেশা ফারানা, আপনি দেশের অবস্থাটা আপনি বুঝতে চেষ্টা করেন। এরকম আইন থাকা সত্ত্বেও বাংলাদেশে স্বাধীনভাবে সমর্থন বের হচ্ছে, বিএনপির মুখপাত্র দিনকাল বাইর হচ্ছে, সংগ্রাম বাইর হচ্ছে, নয়া দিগন্ত বাইর হচ্ছে, কিন্তু আপনিও শোনেন, আপনিও তো একেবারে সরকারের মুখপাত্রের মতন কথা বলছেন। সংখ্যা দিয়ে বা দুই একটি নাম দিয়ে তো আসলে আপনি গণমাধ্যমের স্বাধীনতা বোঝাতে পারবেন না। এখানে কোয়ালিটি আপনার অনুষ্ঠানে, আমি যদি ভুল না করি, ডয়েশে ভেলে আপনার অনুষ্ঠানে এসেই আমাদের প্রথিতযশা সম্পাদক ডেইলি স্টারের বলেছিলেন, যা লিখতে চাই তা লিখতে পারি না, যা বলতে চাই তা বলতে পারি না। আপনি হেঁটে হেঁটে ওনার যেই সেটা ক্রিকেট খেলারও বলেন, যেমন খেলতে চাই তেমন খেলতে পারি না, স্টিল হি ইজ প্লেইং। শুনুন, ক্রিকেট খেলা যেমন খেলতে চান খেলতে পারেন না, সেটা তার নিজের ব্যক্তিগত চয়েস, কিন্তু লিখতে চান কিন্তু লিখতে পারেন না, সেটা যখন রাষ্ট্রীয় হস্তক্ষেপের কারণে হয়, আইনের চোখ রাঙানোতে হয়, তাহলে তো ভারী মুশকিল। এবং শুধু যে সাংবাদিকদের উপর বা সম্পাদকদের উপরে এই নির্যাতনের খড়গ নেমে আসছে তাই কিন্তু নয়, সামাজিক যোগাযোগের মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিরূপ মন্তব্য সম্বলিত পোস্ট, ছবি, অডিও, ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে সরকারি চাকরিজীবীদের অনুরোধ করে সরকার প্রজ্ঞাপন জারি করেছেন। অর্থাৎ কেবল যে সাংবাদিকরা নজরদারির মধ্যে আছেন তা নয়, যারা সরকারি চাকরি করে, গুজবের বিরুদ্ধে বলা হয়েছে রণ শিকদার এবং রিক শিকদারের একটা ঘটনা সবাই এটা ফেসবুকে শেয়ার করেছে, বলেছে কার কি হয়েছে। দেখুন, গুজব কখন হয় সেটা কিন্তু আমরা খুব ভালো জানি, এবং আমাদের চেয়েও ভালো আপনি জানেন। জি, আমি জানি যে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে দিনের পর দিন বাংলাদেশে গুজবের আশ্রয় নেওয়া হয়েছে। যখন আমার প্রতিটি লাইনের কথা বলতে বাধা দিচ্ছেন, তখন সুভাষ সিংহ রায় যে আনন্দটি প্রকাশ করছে সেটি দেখে আমার ভীষণ ভালো লাগছে। আপনি বলেন যে জাতীয় ঐক্যফ্রন্টে, বিএনপি নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টে দেশের রাজনীতি কি সঠিক, আমার প্রতিটি শব্দে বাধা দিচ্ছেন যাতে আমি তার পরবর্তী শব্দে যেতে না পারি, তখন সুভাষ সিংহ রায়ের আনন্দ আমাকে সত্যি আনন্দিত করছে। এত আনন্দিত মুখ আমি বহুদিন দেখি নাই। হ্যাঁ, আসুন আমি ঐক্যফ্রন্টের ব্যাপারে আসি। আশা করি এখানে আপনি আমাকে প্রতিটি দাড়ি, কমা এবং সেমিকোলনে থামাবেন না। আমি কিছুটা মত প্রকাশের স্বাধীনতা এখানে পাবো নাকি? জি, ঐক্যফ্রন্টের ব্যাপারে আপনারা 4000 মানুষের মতামত নিয়েছেন। তারা কোন শ্রেণী, পেশার বা কিসের সঙ্গে যুক্ত আমি ঠিক জানি না, তো যেটাই হোক আমি ধরে নিচ্ছি তারা আপামর জনসাধারণের মতই আপনারা নিয়েছেন এবং তারা তাদের মতামত জানিয়েছেন। আমরা শুধু এটুকুই বলতে চাই, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, এবং বৃহৎ রাজনৈতিক দলগুলো বাংলাদেশে সবসময় নির্বাচনের স্বার্থে, দেশের স্বার্থে, তাদের মানুষের স্বার্থে তারা কিন্তু ঐক্য তৈরি করে। সমমনা দলগুলোর সঙ্গে সবসময় ঐক্য হয়ে এসছে। আমরা মহাজোট দেখেছি, সেই মহাজোট থেকে এখন আবার বিরোধী দল তৈরি হতে দেখেছি গৃহপালিত, সেখান থেকে আবার আমরা দেখেছি 14 দলের নানান সময় নানান রকম অভাব অভিযোগ সরকারি দলের প্রতি। অনেক সময় আমরা দেখেছি মহাজোটে জাতীয় পার্টি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে তাদের ঘাড়ে ভর করে বারবার সরকার ক্ষমতা এসছে, আওয়ামী লীগ ক্ষমতা এসছে, কিন্তু তাদের যোগ্য মূল্যায়ন হয়নি। অর্থাৎ এই যে জোট বা দল, এই জোট তৈরি গঠন কিন্তু বাংলাদেশে নতুন কিছু নয়। তারই ধারাবাহিকতায় বিএনপি যখন ঐক্যফ্রন্ট গঠন করে এবং তার কলবরটি আরেকটু বৃহৎ পরিসরের দিকে নিয়ে যায়, 20 দলীয় জোট একদিকে, সাথে ঐক্যফ্রন্ট গঠন করে, সেখানে তো আমি আসলে দোষের কিছু দেখছি না। এবং ঐক্য ধরে রাখবার ব্যাপারে আমাদের চেয়ারপারসনের নিশ্চয়ই আগ্রহ থাকবে, সেটাই স্বাভাবিক। তিনি একসাথে 20 দলের যেমন নেত্রী, তিনি একই সঙ্গে কিন্তু ঐক্যফ্রন্টের নেত্রী। তো সুতরাং ঐক্যফ্রন্ট ধরবার ব্যাপারে, ঐক্যফ্রন্টের ঐক্য অটুট রাখবার ব্যাপারে তার চেষ্টা থাকবে, তার ইচ্ছা থাকবে, এবং সেই ইচ্ছাটি তিনি ব্যক্ত করেছেন। এখানে তো আমি দোষের কিছু দেখি না। না, দোষের কিছু নাই। ঠিক আছে, আমি এটি জানতে চাইছিলাম জনাব সুভাষ সিংহ রায়, আমরা খুব দ্রুত আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো, একই বিষয় আমি বেসের রুমিন ফারানার কাছেও জানতে চাইবো। সেটা হচ্ছে যে ইউনাইটেড হাসপাতালের যে করোনা রোগীদের জন্য যে শেড করা হয়েছিল সেটি আপনি দেখেছেন, সেটি আসলে আদৌ নিরাপদ কিনা, তাতে সেফটি কোনো মেজার নেওয়া হয়েছে কিনা, এবং এটা দেখার আসলে কেউ আছে কিনা? আপনার মাঝে মাঝে মনে হয় না যে বাংলাদেশে আসলে বড় কোনো দুর্ঘটনা না ঘটলে কোনো কিছুতে আমাদের নজরে হয় না? মানে মানে মিনিমাম কোনো কিছু একটা দেখার জন্য কি এই সরকারের, আমি জানি না, মানে কোনো রকম কোনো মেকানিজম আছে কিনা এই শেডটিতে কি? জি প্লিজ। এই দুর্ঘটনাটি
এই দুর্ঘটনার সংবাদটি শোনার পরে ব্যারিস্টার রুমিন ফারহানার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন আমার ধারণা। কেননা বেগম খালেদা জিয়াকে এই ইউনাইটেড হসপিটালে নেবার জন্য অসংখ্য ভার তারা কিন্তু কথা বলেছেন। আমি এই যেহেতু ব্যবস্থাপনাগুলো জানি এবং যেহেতু 30 বছর ধরে কাজ করছি, সেখানে যেখানে অগ্নি নির্বাপক যন্ত্রের যে মেয়াদ নাই, কিন্তু সুভাষদা আপনি বেগম জিয়াকে ওইখানে যাওয়া থেকে নাহলে বাঁচাইলেন, কিন্তু আমি ওইখানে গিয়ে যে ময়রাপুরে থাকলাম সেইটা দেখার কি সরকারের কেউ আছে কিনা সেটা বুঝলাম। বেগম জিয়াকে আপনার নিরাপত্তা দিচ্ছেন কারণ বেগম জিয়া একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমাদের কি নিরাপত্তার কোনো জায়গা নাই? দাদা আমি নিরাপত্তার প্রসঙ্গটি তুলি নাই। আর আপনি যখন ব্যারিস্টার রুমিন ফারহানা বলছিল যে আপনি তাকে বারবার প্রশ্ন করছেন, আমি তো বলবো যে আপনি তার সাথে কথাটার যোগান দেওয়াতে তার অনেক কিছু বলতে সুবিধা হয়েছে। রাইট, যাই হোক, আমি সেই চেষ্টাই করি, আপনাকেও সেই চেষ্টাই করছি। হ্যাঁ, সেটাই এবং এটা সেটা জানেও জেনেও বটে আপনাদের সেবায় আমি এই যে আপনি যেই প্রশ্নটি করলেন যে গণমাধ্যমের স্বাধীনতায় সবচেয়ে বেশি বিশ্বাস করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সাংবাদিক বান্ধব একজন প্রধান। না দাদা, এটা ঠিক না। আমার বক্তব্যটা আমাকে দেই, নিশ্চয়ই খুব ভালো। বাংলাদেশের এমন কোন প্রশ্ন নাই, এমন কোন সাংবাদিক নাই সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করেছে। বাংলাদেশের অপর নেত্রী তাকে কোনোদিন কোনো সাংবাদিক প্রশ্ন করতে পারেনি। আপনাদের ওই পার্থক্যটা কিন্তু আপনাকে মানতেই হবে। ঠিক আছে, ওই পার্থক্য মানলাম। এবং যে মধুর প্রশ্নগুলো আসে, একটু খালেদ মহিউদ্দিন সেই ব্যাপারে কিছু কি বলবেন? যে মধুর প্রশ্নগুলো আসে সাংবাদিকদের তরফ থেকে, এই মধুর প্রশ্ন আমরা এটা নিয়ে আসলে আলোচনা করতে চাই না। আমরা সরলভাবে বলতে চাই সুভাষদা, বৃক্ষের নামে কিন্তু ফলে তার পরিচয়। মানে শেখ হাসিনা আগে কি ছিলেন, এখন কি হয়েছেন, তিনি মনে কি ভাবেন, আর প্রকাশ কি হয়, সেটি দিয়ে তো আমরা আসলে বুঝতে পারবো না। আমরা ফলটা যেটা দেখি, আমার কাছে মনে হয় যে এই সরকার খুব বেশি সাংবাদিক বান্ধব, সেটা আমার মনে হয় না, নাই হওয়ার কথা। কারণ উন্নয়ন হইতে গেলে সমালোচনা কম হোক, এটা নিশ্চয়ই আপনারা চান, সরকার চায়। আপনি এই প্রশ্ন আমাকে যখন করছেন তখন কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা যাবেন, আপনি কিন্তু আবার উল্টো প্রশ্নটি করবেন। এখন আমার উত্তরটি থাকবে। আমার কথাটা খুব স্পষ্ট, বাংলাদেশের সংবাদ প্রবাহের যে স্বাধীনতা, এই যে ব্যারিস্টার রুমিন ফারহানা যে আজকে যে সারা বাংলাদেশ শুধু নয় পৃথিবীব্যাপী যে ছড়িয়ে গেছে তার খ্যাতি, সেটা তো সংবাদ মাধ্যমের কারণেই, এই গণমাধ্যমের কারণেই। এই গণমাধ্যম তাকে কিন্তু এই জায়গায় তুলে দিয়েছে, তার যোগ্যতাকে আরো সামনের দিকে নিয়ে গেছে। অতএব গণমাধ্যম আজকের এই সরকারের যে পরিমাণ স্বাধীনতা ভোগ করেছে, এটা তো চিন্তাও করা যায় না। আপনি কি জানেন 21 টিভি কিভাবে বন্ধ করা হয়েছিল? আসলে চিন্তা করা যায় না। মানে এই যদি আপনি যতই যেভাবে বলেন না কেন, অতএব সংবাদপত্রে এই যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং এই যে মিসলিডিং কন্টেন্ট, এটা কিন্তু সারা পৃথিবীতে কিন্তু সরকার ব্যবস্থাপনা কিন্তু হিমশিম খাচ্ছে, এটা মানতে হবে। আপনি যে সুশান্তর কথা বললাম, এটা সুশান্ত, তার সাথে আমার সম্পর্ক নাই, আমার সাথে তার গভীর সম্পর্ক নাই, আমার সাথে তার খারাপ সম্পর্ক নাই। আপনার সাথে গভীর সম্পর্ক থাকলে হয়তো তাকে কারাগারে যেতে হতো না। আমি আপনাকে খুব খোলামেলা বলি, তার বিরুদ্ধে মামলাটি করেছে কে? আপনি খুব ভালো করে জানেন। মামলা করেছে যে প্রেস ক্লাবের সে একজন সাংবাদিক, অতএব এবং সে প্রেস ক্লাবের নির্বাচিত প্রতিনিধি। ওকে, অতএব অনেকগুলো কথা কিন্তু বেরিয়ে আসবে। আমি এই প্রেক্ষাপটে যে কথাগুলি বলবো, যে বাংলাদেশের আজকের এই বাস্তবতায় আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এই সমস্ত তথ্য প্রবাহে বিশ্বাস করেন, আপনি যদি আমার 5 মিনিট টানা সময় দেন, টানা বলতে পারবো বাংলাদেশে কি ঘটেছে। মানে 17 মে, এই মে মাসে কিন্তু শেখ হাসিনা দেশে ফিরে আসেন। তারপর থেকে কিন্তু আপনি খুব ভালো করে জানেন যে আমি কিভাবে আপনার বক্তব্য পরিষ্কার। আমি একটু বেচার রুমিন ফারহানার কাছে আসতে চাই। বেচার রুমিন ফারহানা, ইউনাইটেড হাসপাতালে করোনা রোগীদের কথা নিয়ে আসলে প্রশ্ন শুরু করেছিলাম, সেটা থেকে আসলে সংবাদপত্রের স্বাধীনতা গিয়েছে। আপনি কি এই ব্যাপারে একটু মন্তব্য করবেন যে করোনা রোগীদের জন্য যে শেডে রাখা হয়েছে, সেই শেডের যে নিরাপত্তা, সাধারণ মানুষের এই নিরাপত্তা, এই ব্যাপারটি যখন আপনি খবরটি পড়েন তখন আপনি আসলে কি ভেবেছেন বা আপনার প্রতিক্রিয়াটি আমরা একটু জানতে চাইছি।
দেখুন, আপনি যখন একটি অমানবিক রাষ্ট্রে বাস করবেন তখন এই ধরনের অমানবিক বিভিন্ন আচরণের শিকার আপনাকে হতে হবে এবং ধীরে ধীরে এক ধরনের অভ্যস্ততা আমাদের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। না হলে একটি হাসপাতাল এবং ওয়ান অফ দি মোস্ট এক্সপেন্সিভ হসপিটালস, প্রাইভেট হসপিটালস ইন বাংলাদেশ, যেখানে অতি ধনবান ব্যক্তিরা সাধ্যের অতিরিক্ত ব্যয় করে এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন, সেখানে আপনি একটা সাধারণ অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখবেন না। আপনি সেখানে রোগী ভর্তি করছেন, আপনি নিশ্চয়ই জানেন যে প্রাইভেট হসপিটালগুলো একটা করোনা টেস্ট করতে 5,000 টাকা করে নিচ্ছে। তো সেখানে তো সরকারের কোনো রকমের কোনো নিয়ন্ত্রণের বালাই নেই। তো এই ধরনের একটা বৈষম্যপূর্ণ সমাজে বাস করে এই ধরনের ঘটনার সঙ্গে আমাদের এক ধরনের অভ্যস্ততা তৈরি হয়। দেখুন, যখন বস্তির পর বস্তি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় প্রকল্প তৈরির নামে, যখন আমরা দেখি যে আপনি চান যে বস্তি থাকুক, না আমি সেটা বলছি না, কিন্তু আপনি কি চান বস্তি আগুনে জ্বালিয়ে দেওয়া হোক? আমি জানি না, এটা কি বস্তি উঠানোর কায়দা? আমি জানি না। আপনি যখন দেখবেন, আমার চাওয়া নিয়ে প্রশ্ন হচ্ছে যে রাস্তায় আমার চাওয়া নিয়েও প্রশ্ন হচ্ছে না, আমি বাস্তবতাগুলো বলছি। যখন বস্তির পর বস্তি জ্বালিয়ে দেওয়া হয়, যখন ফুটপাত গুলোকে মানে হকার মুক্ত করবার জন্য তাদেরকে যে কোনো উপায় হোক রাস্তা থেকে আরেকটা বিকল্প ব্যবস্থা না করে তুলে দেওয়া হয়, যখন হাসপাতালগুলোতে দেখা যায় যে রোগীরা এই করোনা কালে কোনো ন্যূনতম কোনো প্রস্তুতি সরকারের তরফে নাই, তখন এই ধরনের ঘটনা বাংলাদেশে যে খুব একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা তা কিন্তু আমার মনে হয় না। আমি একটা বেঁচে ফারানা, আমাদের সময় নেই বলে আমি একটু ছোট একটু সম্পূরক প্রশ্ন করতে চাই। সরকার যে ডেজিগনেটেড হাসপাতালগুলো তৈরি